আচ্ছা, মেন্ডেলিয়ান জেনেটিক্স কি কথা বলছি? হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স? টেল মি। হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স? কি সেটা? ফ্যাক্টরস আর নট ব্লেন্ডিং অর মিক্সিং আপ, তাই তো? দ্যাট মিন্স দে আর নট ইন্টারাক্টিং, দে আর নট interacting, they will retain their own entity, তাই না? এই জন্যই তো একটা 18 ফিট গাছের সাথে একটা যদি তুমি 4 ফিট গাছের ক্রস করাও, তাহলে F1 জেনারেশনে বলো তো 18 ফিট প্ল্যান্ট তৈরি হয়েছিল কিনা? যদি এখানে কোনো ইন্টারাকশন থাকতো তাহলে বলো তো 18 ফিট কি তৈরি হতো, নাকি ইন বিটুইন দ্যাট কিছু একটা তৈরি হয়ে যেত? কিছু একটা তৈরি হয়ে যেত, তাই না? এবং সেকেন্ডলি হচ্ছে, তোমরা জানো যে মেন্ডেল একই ক্রস বারবার বারবার করেছেন এবং প্রত্যেক ক্ষেত্রে রেজাল্ট একই এসছে। যদি ইন্টারাকশন করতো তাহলে বলো তো বারবার বারবার যখন একই ক্রস করতেন তখন উই শুড হ্যাভ ডিফারেন্ট রেজাল্টস ফ্রম ইট অর নট? তাহলে নন মেন্ডেলিয়ান জেনেটিক্স যেটা, সেটাকে কি আমরা তাহলে আর একটা নামে ডাকতে পারি, যে জিন ইন্টারাকশন? দ্যাট মিন্স মেন্ডেল কি বলতো, জিনগুলো কোনো ধরনের ইন্টারাকশন করবে না। তাহলে মেন্ডেলের কথা মানছি না মানে বলো তো এখন আমরা যেটা ডিসকাস করবো দ্যাট ইজ জিন ইন্টারাকশন কি না? অথবা উই ক্যান সে ডেভিয়েশন ফ্রম দ্য মেন্ডেলিয়ান জেনেটিক্স। যে কোনো টার্মিনোলজি ব্যবহার করতে পারি, নন মেন্ডেলিয়ান জেনেটিক্স, জিন ইন্টারাকশন, ডেভিয়েশন ফ্রম দ্য মেন্ডেলিয়ান জেনেটিক্স। ওকে, ধরে নাও এই যদি একটা হোমোলগাস ক্রোমোসোম থাকে, তাহলে বলো তো এই একটা জিন আছে এ, এখানে স্মল এ, এইটা বি, এইটা স্মল বি। আমি যদি তোমায় বলি যে ক্যাপিটাল এ আর স্মল এ এরা নিজেদের মধ্যে ইন্টারাকশন করছে, ওকে, দিস ইজ কেস ওয়ান। কিংবা ক্যাপিটাল বি স্মল বি এরা নিজেদের মধ্যে ইন্টারাকশন করছে, দ্যাট ইজ কেস টু। এই কেস ওয়ান প্লাস কেস টুতে বলো তো যারা দুজন ইন্টারাকশন করছে দে আর অ্যালিল টু ইচ আদার আর নট? তাহলে এদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন্টারাকশনটা অ্যালিলের মধ্যে হচ্ছে। এরকম ইন্টারাকশনকে আমরা বলি অ্যালিলিক জিন ইন্টারাকশন। কিংবা বলো তো এখানে ইন্টারাকশন উইদিন দ্য সেম জিন হচ্ছে কিনা, ইন্টারাকশন অফ অ্যালিলস অফ সেম জিন। তাহলে সেম জিনের মধ্যে ইন্টারাকশন যদি হয় তাহলে আমরা তাকে আরও কি এইটা বলতে পারি, দেখো তো, ইন্ট্রাজেনিক ইন্ট্রাজেনিক ইন্টারাকশন। নো প্রবলেম। আর ধরে নাও আর একটা কেস আমরা যদি দেখি, এই এ, এইটা এ, এই বি, এইটা বি, তাহলে বলো তো এদের মধ্যে যদি তুমি কোনো ধরনের ইন্টারাকশন দেখো, কেস থ্রি, তাহলে বলো তো এখানে আমরা বলতে পারবো যে ইন্টারাকশন বিটুইন টু ডিফারেন্ট জিনস। ইন্টারাকশন বিটুইন টু ডিফারেন্ট জিনস, ইন্টারাকশন বিটুইন টু ডিফারেন্ট জিনস, তাহলে তখন তাকে বলুন তো ইন্টারজেনিক ইন্টারাকশন বলা যেতে পারে। ইন্টারজেনিক ইন্টারাকশন বলা যেতে পারে। অথবা এরা দুজন এ আর বি কি তারা অ্যালিল? বলো নো স্যার। তাহলে দিজ আর নন অ্যালিলিক জিন ইন্টারাকশন। তাহলে অ্যালিলিক জিন ইন্টারাকশন অ্যান্ড নন অ্যালিলিক জিন ইন্টারাকশন অর ইন্ট্রাজেনিক ইন্টারাকশন অ্যান্ড ইন্টারজেনিক ইন্টারাকশন, আমি কি এই দুটো জায়গা ক্লিয়ার করতে পারলাম?
আমাদের নিটের সিলেবাসে বা এনসিআরটিতে ম্যাক্সিমালি আমাদের যে জায়গাটি নিয়ে ডিসকাস করা আছে দ্যাট ইজ অ্যালিলিক জিন ইন্টারাকশন, তাই না? তুমি যখন দেখবে ইনকমপ্লিট ডমিনেন্স, অ্যালিলিক জিন ইন্টারাকশন, কোডমিনেন্স, অ্যালিলিক জিন ইন্টারাকশন, তাই না? আর পলিজেনিক ট্রেট যখন আমরা নেব, পলিজেনিক ইনহেরিটেন্স, সেইটা হবে এক ধরনের কি ইন্টারজেনিক ইন্টারাকশন। বুঝতে পেরেছো? পলিজেনিক ট্রেট হয়ে যাবে ইন্টারজেনিক ইন্টারাকশন। তাহলে আমাদের এখানে নন মেন্ডেলিয়ান জেনেটিক্সের মধ্যে কোন কোন স্টোরি পড়তে হবে বলো? ফার্স্ট ওয়ান, উই হ্যাভ টু স্টাডি okay, we have to study incomplete dominance, codominance, পলিজেনিক ইন্টারাকশন বা পলিজেনিক ইনহেরিটেন্স, এবং তার সঙ্গে সঙ্গে আরও দুটো একটা টার্মিনোলজি আমরা পড়ব, দ্যাট ইজ প্লিওট্রপিজম, concept of multiple alleles, qualitative versus quantitative inheritance কি জিনিস, nuclear inheritance versus সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। বুঝতে পেরেছো? এরকম কতগুলো ছোট ছোট স্টোরি পড়বো। আর মনে রাখবে, যদিও আমাদের এনসিআরটিতে নেই, সিলেবাসের মধ্যে দেওয়া নেই, যে নন অ্যালিলিক জিন ইন্টারাকশনের আরও দু একটা এক্সাম্পল যদি তুমি দেখো, তাহলে ইউ ক্যান হ্যাভ এপিস্ট্যাসিস, কমপ্লিমেন্টারি জিন, সাপ্লিমেন্টারি জিন, এইগুলো তুমি তোমার নিজের ইন্টারেস্টে পড়ে রাখতে পারো, কিন্তু যেহেতু আমরা মেনলি ফোকাস করছি নিটের সিলেবাসটাতে, তাই আমি এগুলো নিয়ে সময় নষ্ট করবো না বেশি। ওকে, এপিস্ট্যাসিস, কমপ্লিমেন্টারি জিন, সাপ্লিমেন্টারি জিন, এই জায়গাগুলো। তাহলে যদি বাই চান্স এরকম একটা কোয়েশ্চেন জানতে চাই যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্যাটাগরাইজড আন্ডার অ্যালিলিক জিন ইন্টারাকশন, তখন যদি বলে ইনকমপ্লিট ডমিনেন্স, কোডমিনেন্স, এপিস্ট্যাসিস, কমপ্লিমেন্টারি জিন, বোথ এ অ্যান্ড বি, তখন আনসার কি হয়ে যাবে? বোথ এ অ্যান্ড বি। তাহলে বলো তো, কিছু অপশনকে এলিমিনেট করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি কিনা? ভেরি গুড। এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে স্ক্রিনশট নাও। চলো, যখন মেন্ডেলিয়ান জেনেটিক্স আমরা দেখছিলাম, মন দিয়ে শুনবে, ধরো এ এ, তাহলে এরা দুজন বলো তো অ্যালিল টু ইচ আদার আর নট? অ্যালিল টু ইচ আদার। এবার খেয়াল করো, এর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ক্যাপিটাল এ কে কি বলে ডাকলাম? দিস ইজ ডমিন্যান্ট ফর্ম। আর স্মল এ কে আমরা কি বলে ডাকলাম? দিস ইজ রিসেসিভ ফর্ম। আচ্ছা, এই ডমিন্যান্ট বা রিসেসিভ ফর্ম যারা, আদতে তারা কি স্যার? দে আর দ্য জিনস, তাই না? তাহলে জিন মানে বলুন তো স্যার, সে কি করতে পারবে? সে একটা ডিএনএ, ডিএনএ মানে এখান থেকে সে বানিয়ে ফেলতে পারবে একটা এমআরএনএ, এমআরএনএ মানে এখান থেকে একটা বানিয়ে ফেলতে পারবে প্রোটিন। এই প্রোটিনটা বলো তো হতে পারে এনজাইম কিনা? এই প্রোটিনটা, এই এনজাইমটা একটা স্পেসিফিক সাবস্ট্রেটকে কিসে কনভার্ট করবে? একটা প্রোডাক্টে কনভার্ট করবে। আর এই প্রোডাক্টটা ইজ রেসপন্সিবল ফর ফরমেশন অফ স্পেসিফিক ফিনোটাইপ। তাহলে তুমি আমায় বলো তো, যে ফিনোটাইপটা নর্মাল ওয়াইল্ড টাইপ ফিনোটাইপ, মন দিয়ে শুনবে, যেটা নর্মাল ওয়াইল্ড টাইপ ফিনোটাইপ, তাহলে বলো তো সেটা কে ক্রিয়েট করবে? এটা ফর্মড বাই দ্য ডমিনেন্ট অ্যালিল জেনারেলি, formed by the
ডমিন্যান্ট অ্যালিল জেনারেলি। অন দ্য আদার হ্যান্ড তুমি বলো যদি ক্যাপিটাল এ থেকে কোনো একটা স্পেসিফিক মিউটেশন হয়ে যদি আমরা সেখান থেকে কিসে কনভার্ট করি তাকে স্মল এতে, তাহলে স্মল এ যেটা সেটা ডমিন্যান্ট না রিসেসিভ ফর্ম? রিসেসিভ ফর্ম। তার মানে বলুন তো এই ফর্ম মানেও এটা একটা ডিএনএ। এই ডিএনএ থেকে বলুন তো আবার কি তৈরি হতে পারে? এমআরএনএ। এই এমআরএনএ থেকে আমরা বানিয়ে ফেলতে পারি কাকে? প্রোটিন। তাহলে ধরে নাও এই যে রিসেসিভ ফর্মটা, এই রিসেসিভ ফর্ম থেকে যে প্রোটিন বা যে এনজাইমটা তৈরি হলো, সেই এনজাইমটা যদি আমি বলি যে এটা মোরললেস সিমিলার আগের মতো, সিমিলার উইথ রেসপেক্ট টু ডমিন্যান্ট অথবা একটুখানি লেস এফিশিয়েন্ট দেন ডমিন্যান্ট, তাহলে বলো তো এই দুটো ক্ষেত্রে যদি হয় তাহলে এখান থেকে তুমি যে এনজাইমটা পাবে সেই এনজাইমটা এখনো সাবস্ট্রেটকে বলো তো প্রোডাক্টে কনভার্ট করতে পারবে কিনা? আর যদি এখনো সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে পারে তার মানে বলো তো এখনো আমরা আগের মতোই ফিনোটাইপ এক্সপেক্ট করবো কিনা? বলো শতরাজ, বুঝেছি? স্যার বলছি ওয়াইল্ড টাইপ ফিনোটাইপ থেকে একবার রিপিট করবেন, নেটওয়ার্কের জন্য কেটে গেছিল আওয়াজগুলো। ওয়াইল্ড টাইপ মানে হচ্ছে যেটা ম্যাক্সিমাম জায়গাতে তুমি পাবে, তাহলে ওয়াইল্ড টাইপটা তৈরি করে সবসময় ডমিন্যান্ট অ্যালিল। এবার বললাম যে ক্যাপিটাল এটা যদি কোনো মিউটেশনে চেঞ্জ হয়ে গিয়ে স্মল এতে কনভার্ট করে একটা, তাহলে বলো তো সেটাকে আমরা রিসেসিভ ফর্ম বলে ডাকছি। রিসেসিভ ফর্ম মানে তাতেও একটা ডিএনএ আছে, সেই ডিএনএ থেকে এমআরএনএ পেলাম, সেখান থেকে একটা প্রোটিন বা এনজাইম পেলাম। এখন দেখলাম এই যে এনজাইমটা, এই এনজাইমটা আগের মতোই সিমিলার আছে অথবা আগেরটার থেকে একটু কম এফিশিয়েন্ট হয়ে গেছে। তাহলে বলো তো যদি একটু কম এফিশিয়েন্ট হয় তাহলে একটু স্লোলি বলো তো সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে পারবে কিনা? হ্যাঁ স্যার। তার মানে উই শুড এক্সপেক্ট দ্য প্রিভিয়াস ফিনোটাইপ, কোনো কিছু চেঞ্জ এক্সপেক্ট করার দরকার নেই। আচ্ছা বুঝেছি। অন দ্য আদার হ্যান্ড ধরে নাও এই এটা যে রিসেসিভ ফর্ম তৈরি হলো, সেই রিসেসিভ ফর্মের মধ্যে এই দেখো একটা ডিএনএ পাচ্ছি আমি, সেই ডিএনএ থেকে এবার আমরা কি পেয়ে গেছি একটু কথা বলো প্লিজ, চুপচাপ বসে দেখো না। আচ্ছা এই এমআরএনএ থেকে দেখো আমরা যে প্রোটিনটা পাচ্ছি এনজাইমটা, এই এনজাইমটা হতে পারে যে তার মধ্যে কিছু এমন পরিবর্তন, এমন কিছু চেঞ্জেস এসছে, তার মধ্যে এমন কিছু চেঞ্জেস এসছে যে চেঞ্জেসটাকে আমি বলতে পারি যে আগে তো কম এফিশিয়েন্ট এনজাইমটা পাচ্ছিলাম তাই না, এখন দেখলাম এখান থেকে যে এনজাইমটা পেয়েছি সেটা কমপ্লিটলি একটা নন ফাংশনাল এনজাইম। কেমন এনজাইম পাচ্ছি এখান থেকে? এটা একটা নন ফাংশনাল এনজাইম পেলাম। আর যদি নন ফাংশনাল এনজাইম হয় তাহলে তুমি বলো এটা কি তোমার সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করতে পারবে? না। তাহলে বলো তো তুমি এখান থেকে ডিফারেন্ট ফিনোটাইপ এক্সপেক্ট করো কিনা? বুঝতে পেরেছো? আবার দেখো এখান থেকে চেঞ্জ হয়ে এমন একটা রিসেসিভ ফর্ম হয়েছে এই তার ডিএনএ, এই ডিএনএ থেকে আমরা কাকে পেয়ে গেলাম? এমআরএনএ। এবং এমন একটা মিউটেশন হয়েছে যে মিউটেশনে আমরা এখান থেকে কোনো এনজাইমই পাইনি। কি পাইনি এখান থেকে? কোনো এনজাইমই পাইনি। তাহলে যদি কোনো এনজাইম না পাই তাহলে আবার বলুন তো সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করা যাবে? তার মানে বলুন তো আমরা কি আগের মতন ফিনোটাইপ এক্সপেক্ট করব না ডিফারেন্ট ফিনোটাইপ এক্সপেক্ট করব? ফিনোটাইপ। তাহলে বলো তো আমরা যদি প্রথমটাতে লিখি কেস 1, সেকেন্ডটাতে লিখি কেস 2, থার্ডটাতে লিখি কেস 3,
তাহলে আমি এই জায়গাতে দেখো তো সামারাইজ করতে পারি কিনা, যে কেস ওয়ানের ক্ষেত্রে ক্যাপিটাল এটাকে চেঞ্জ করে বলো তো স্মল এ করে দিয়েছি, একটা ডমিনেন্ট একটা রিসেসিভ, তাই না? কেস টু বলো তো এখানে ক্যাপিটাল এ যে ক্যাপিটাল এ ফর্মেই আছে, তাকে আমি খুব একটা চেঞ্জ করলাম না কারণ একই ফিনোটাইপ পাওয়া যাবে। আর কেস থ্রি সেখানেও বলো তো আমরা ক্যাপিটাল এ থেকে স্মল এ করে ফেলতে পারলাম কিনা, তার কারণ সেখানে ডিফারেন্ট ফিনোটাইপ পাবো। তাহলে এনসিআরটি একটা জায়গাতে বলেছে যে কনসেপ্ট অফ ডমিন্যান্স, তার এক্সপ্লেনেশন, বুঝতে পেরেছো যে কিভাবে ডমিন্যান্ট গল্পটা থাকছে কিংবা ডমিন্যান্টটাকে আমরা কখন রিসেসিভ বলে রেখে ফেলছি, এইটুকু জায়গাকে আমি ক্লিয়ার করতে পারলাম। কারো কোনো সমস্যা? তাহলে স্ক্রিনশট নাও যদি সমস্যা না থাকে তো। ডান? সবাই বুঝতে পেরেছি? চলো এবার তাহলে আমরা প্রথম স্টোরিতে ঢুকি, দ্যাট ইজ ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্সের স্টোরিটা যিনি এটা নিয়ে কাজ করেছিলেন তিনি হলেন কার্ল কোরেন্স। কে বলো? কোথায় পাওয়া যাবে তোমরা সবাই জানো? স্ন্যাপড্রাগন, ডগ ফ্লাওয়ার, হ্যাঁ, সাইন্টিফিক নেম হচ্ছে অ্যান্টিরিনাম এসপি, যার আর একটা নাম হচ্ছে ডগ ফ্লাওয়ার। ডগ ফ্লাওয়ার, ওকে। এই ডগ ফ্লাওয়ারের ফ্লাওয়ার কালারের ক্ষেত্রে একটা স্টোরি থাকতে পারে। তারপর মিরাবিলিস জলাপা, সন্ধ্যা মালতী, তাই না? 4 o'clock ফ্লাওয়ার, এই জায়গার এদেরও ফ্লাওয়ার কালারে পাওয়া যেতে পারে। আর অন্ডালুসিয়ান ফাউল, এদের কোট কালারে ফেদার কোট কালারে এটা পাওয়া যেতে পারে। তাহলে বলো মেনলি আমরা যে ডিসকাশনটা করবো সেটা কি নিয়ে, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন নিয়ে, ওকে। তাহলে স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে দেখো একটা আমরা পাচ্ছি রেড ফ্লাওয়ার, আর একটা গ্রুপে আমরা দেখছি কি হোয়াইট ফ্লাওয়ার। তাহলে রেড ফ্লাওয়ার যদি আমি ক্যাপিটাল আর বলি, হোয়াইট ফ্লাওয়ার যদি স্মলার বলি, তাহলে এটা হচ্ছে তোমার প্যারেন্টাল জেনারেশন, এখানে আর এরা কি বলো, গ্যামেট। সিনগ্যামি বা ফার্টিলাইজেশন করলে আমরা দেখলাম যে F1 জেনারেশনে উই আর হ্যাভিং পিঙ্ক। তাহলে জেনারেলি মেন্ডেলিয়ান জেনেটিক্সে কি হওয়া উচিত ছিল, যে F1 শোজ আইদার অফ দ্য প্যারেন্টাল ফিনোটাইপ, এবং যে প্যারেন্টাল ফিনোটাইপটা এক্সপ্রেস করছে সেটা ডমিনেন্ট, আর যেটা এক্সপ্রেস করছে না সেটা রিসেসিভ, তাই না? মনে পড়ছে? কিন্তু এই জায়গাতে দেখো কি হয়েছে, F1 shows intermediate F1 shows intermediate of the parental characters, okay?
F1 shows intermediate of the parental characters. কেন? কারণ তুমি দেখো যে পিঙ্ক যে কালারটা, বলো তো এটা ইন্টারমিডিয়েট বিটুইন রেড অ্যান্ড হোয়াইট কিনা? রেড অ্যান্ড হোয়াইট। তাহলে এক্ষেত্রে বলো তো যদি আমরা রেড পেতাম, তাহলে বলো তো ক্যাপিটাল আর কে বলতাম স্মল আর এর থেকে ওপর ডমিনেন্ট, তাই না? বা আমরা বলতাম রেডটা হোয়াইট। যদি আমরা F1 জেনারেশনে রেড পেতাম, যদি F1 জেনারেশনে রেড পেতাম, তাহলে তখন আমরা বলতাম যে রেড ইজ ডমিনেন্ট ওভার হোয়াইট। যদি F1 জেনারেশনে হোয়াইট পেতাম, তাহলে বলতাম হোয়াইট ইজ ডমিনেন্ট ওভার রেড। বুঝতে পারছো? হোয়াইট ইজ ডমিনেন্ট ওভার রেড। কিন্তু বলো তো রেড চেষ্টা করেও ডমিনেন্ট করতে পারেনি, হোয়াইট চেষ্টা করে ডমিনেন্ট করতে পারেনি। তাহলে বলো তো দুজনেই, দুটো প্যারেন্টই যারা আছে তারা কি কমপ্লিটলি ডমিনেন্ট নাকি ইনকমপ্লিটলি ডমিনেন্ট? তাহলে বোথ প্যারেন্টস আর ইনকমপ্লিটলি ডমিনেন্ট। বোথ দ্য প্যারেন্টস আর ইনকমপ্লিটলি ডমিনেন্ট, সেই জন্য আমরা নামটা দিচ্ছি ইনকমপ্লিট ডমিনেন্স। বোঝা গেল? ইনকমপ্লিট ডমিনেন্সের নাম ইনকমপ্লিট ডমিনেন্স কেন দিলাম? তার কারণ এখানে F1 shows intermediate of the parental characters, that means mother or father, that means male parent আর ফিমেল প্যারেন্ট কেউই কিন্তু কমপ্লিটলি ডমিনেন্ট নয়, তারা ইনকমপ্লিটলি ডমিনেন্ট। সো বাই দ্য নেম ইজ গিভেন ইনকমপ্লিট ডমিনেন্স। বুঝতে পেরেছো? এখানে দেখো তো যারা ইন্টারাকশনটা করলো, আমি যদি বলি এইটা ক্যাপিটাল আর এইটা স্মল আর, বলো তো এদের ইন্টারাকশনটা হয়েছে কিনা? তাহলে এরা দুজন অ্যালিল নাকি অ্যালিল নয়? অ্যালিল। তাহলে এই ইন্টারাকশনটাকে আমরা অ্যালিলিক অ্যালিলিক জিন ইন্টারাকশন বলে রাখতে পারি কিনা? কিরকম রাখতে পারি এটাকে বলো? অ্যালিলিক জিন ইন্টারাকশন। কোনো সমস্যা? এবার দেখো পিঙ্ক কালারের যে F1 ইন্ডিভিজুয়ালটা তৈরি হয়েছে, তোমরা জানো সেলফিং কথাটার মানে কি? সেলফিং ইকুয়াল টু হাইব্রিডাইজেশন উইদিন দ্য সেম জেনারেশন ইন্ডিভিজুয়াল। একই জেনারেশনের ইন্ডিভিজুয়ালের মধ্যে যদি আমরা ক্রসিং করি তখন তাকে আমরা বলি সেলফিং। তাহলে বলো তো এই পিঙ্ক যেটা, মানে সেলফিং কাকে বলবো বলো? তোমরা সবাই শিখে গেছো আগের দিন যে সেলফিং মানে F1 ক্রস F1, তাই না? টেস্ট ক্রস মানে F1 ক্রস রিসেসিভ। যদিও F1 হওয়ার দরকার নেই, যে কোনো কারোর সঙ্গে রিসেসিভে যদি আমরা ক্রস করি জিনোটাইপ ডিটারমাইন করার জন্য। আর ব্যাক ক্রস ইকুয়াল টু কি শিখলাম? F1 ক্রস 2। ভেরি গুড। তাহলে দেখো আমরা যদি এখানে F1 ক্রস F1 করি, তাহলে সবই আর আর তৈরি হয়েছে। তাহলে আর আর ক্রস আর আর, তাহলে এখান থেকে গ্যামেট কি এলো? আর আর। এখান থেকে গ্যামেট কি এলো? আর আর। তাহলে বানিয়ে ফেলো পানেট স্কোয়ার। বলো আর 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 আর। ফিনোটাইপ বলো রেড পিঙ্ক পিঙ্ক হোয়াইট। তাহলে কোন জেনারেশন এটা? F2। তাহলে ইন কেস অফ ইনকমপ্লিট ডমিনেন্স, খেয়াল করো, ইন F2 জেনারেশন অফ, এটা কোন ক্রস? মনোহাইব্রিড ক্রস। খেয়াল করো তো F2 জেনারেশন অফ মনোহাইব্রিড ক্রস আমি যদি বলি, দেখো তো নাম্বার অফ ফিনোটাইপ কতগুলো তৈরি হয়েছে? 3। নাম্বার অফ জিনোটাইপ কতগুলো তৈরি হয়েছে? 3। নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কতগুলো তৈরি হয়েছে? 4। ফিনোটাইপিক রেশিও কি তৈরি হয়েছে? 1:1।
রেড পিঙ্ক হোয়াইট 1 to 1, তাই তো? রেড পিঙ্ক হোয়াইট, বুঝতে পেরেছো? এই যে রেড পিঙ্ক হোয়াইট 1 to 1, এইভাবে যদি আমি না বলি তাহলে আগের দিন একটা কোয়েশ্চেন দেখেছিলে তো, ভুল হয়ে যেত। 1:1:2 হতে পারে, 2:1:1 হতে পারে, ঠিক আছে? কি সেটা দেখতে হবে। আর জিনোটাইপিক রেশিও যদি আমরা বলি তাহলে তখনও বলো তো 1:1 হচ্ছে কিনা। তাহলে মেন্ডেলিয়ান জেনেটিক্সের সঙ্গে তুমি যদি কম্পেয়ার করো তাহলে বলো তো মেন্ডেলিয়ান জেনেটিক্সের F1 জেনারেশনে নাম্বার অফ ফিনোটাইপ কটা তৈরি হয়েছিল? 2। এখানে বলো তো নাম্বার অফ ফিনোটাইপ কটা তৈরি হয়ে গেছে? 3। আর ফিনোটাইপিক রেশিও তৈরি হয়েছিল 3:1, এখানে তৈরি হয়ে গেছে 1:2:1। অন দ্য আদার হ্যান্ড বাকি তুমি যদি ফেনোমেনাগুলো খেয়াল করো, বলো তো F2 জেনারেশন অফ দ্য মোনোহাইব্রিড ক্রস মেন্ডেলিয়ান জেনেটিক্সেও নাম্বার অফ জিনোটাইপ 3 ছিল, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল 4 ছিল, অ্যান্ড জিনোটাইপিক রেশিও 1:2:1 ছিল, তাই না? তাহলে আমি যদি মেন্ডেলিয়ান জেনেটিক্সের সঙ্গে এর একটা কম্প্যারিজন করি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মেন্ডেলিয়ান জেনেটিক্সের সঙ্গে ইনকমপ্লিট ডমিনেন্সের সিমিলারিটি হচ্ছে যে আমরা যদি মোনোহাইব্রিড ক্রসের F2 জেনারেশন নিই, ইন বোথ কেসেস উই আর হ্যাভিং সিমিলার নাম্বার অফ জিনোটাইপ, সিমিলার নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড সিমিলার জিনোটাইপিক রেশিও, বাট উই উইল হ্যাভ ডিফারেন্ট নাম্বার অফ ফিনোটাইপ অ্যান্ড ফিনোটাইপিক রেশিও উইথ রেসপেক্ট টু নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্স। আমি কি বোঝাতে পারলাম স্টোরিটা? তাহলে ইন কেস অফ ইনকমপ্লিট ডমিনেন্স হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? 1 নম্বর, নাম্বার অফ ফিনোটাইপ অ্যান্ড ফিনোটাইপিক রেশিও উড বি ডিফারেন্ট ফ্রম দ্য মেন্ডেলিয়ান জেনেটিক্স। 2, নাম্বার অফ জিনোটাইপ অ্যান্ড জিনোটাইপিক রেশিও উড বি সেম with respect to Mendelian genetics. Option 3, number of individual produced will be same in case of with respect to the Mendelian genetics. 4 নম্বর সবগুলোই ঠিক আছে। তাহলে আমি কি কোনো জায়গাতে আমি বোঝাতে পেরেছি তোমাদের প্রত্যেককে? তোমরা কি বুঝতে পারলে সবাই? তাহলে ইনকমপ্লিট ডমিনেন্স যেটা, মন দিয়ে শুনবে, ইনকমপ্লিট ডমিনেন্স যেটা, তাহলে প্রথম আমাকে সবাই একসাথে বলো, সকলের সমস্বরে বলো যে ডিসকাভারিকে কার্ল করে কোথায় পাবে বলো? ফ্লাওয়ার কালার, মিরাবিলিস জলাপার ফ্লাওয়ার কালার, অথবা এই মুরগিটা অন্ডারেশন ফাউলের ক্ষেত্রে তার কোট কালার। ওকে, আমরা এখানে ডিসকাশন করছি কি নিয়ে? স্ন্যাপড্রাগনে ফ্লাওয়ার কালার নিয়ে। তাহলে রেড হোয়াইট এদের মধ্যে ক্রস করে F1 জেনারেশনে আমরা পেলাম কি? পিঙ্ক। তাহলে F1 শোজ ইন্টারমিডিয়েট অফ দ্য প্যারেন্টাল ক্যারেক্টার। আবার বলি, F1 শোজ ইন্টারমিডিয়েট অফ দ্য প্যারেন্টাল ক্যারেক্টার, তার কারণ পিঙ্ক ইজ ইন্টারমিডিয়েট ক্যারেক্টার বিটুইন রেড অ্যান্ড হোয়াইট। তাহলে এক্ষেত্রে দুটো প্যারেন্টের কেউই কমপ্লিটলি ডমিনেন্ট হচ্ছে না, বোথ দ্য প্যারেন্টস আর ইনকমপ্লিটলি ডমিনেন্ট, সেখান থেকে এই নামটা দিলাম ইনকমপ্লিট ডমিনেন্স। এরা বলো তো অ্যালিলিক জিন ইন্টারাকশনের মধ্যে পড়ছে কিনা? কোনো সমস্যা নেই তো? ভেরি গুড। নর্মাল F2 জেনারেশন গিয়ে দেখলাম নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্সের সঙ্গে কোন কোন জায়গাতে তার ডিফারেন্ট আছে আর কোন কোন জায়গাতে তারা সিমিলার আছে। বলো, ইনকমপ্লিট ডমিনেন্স ক্লিয়ার হয়েছে? কারো কোনো প্রবলেম? ভেরি গুড। তাহলে তোমাকে যদি বলে যে ইনকমপ্লিট ডমিনেন্স ইজ প্রেজেন্ট ইন 1 নম্বর অপশন স্ন্যাপড্রাগন, ডগ ফ্লাওয়ার, অ্যান্টিরিনাম, অল অফ দ্য অ্যাবভ। বুঝেছো? তারপরে বলো দেখি, বলেছে একটা রিসেসিভ অ্যালিল অফ অ্যান এনজাইম, এনজাইম কোডিং জিন মে বি রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ। বলছে রিসেসিভ অ্যালিল যেটা সেটা কি তৈরি করতে পারে? রিসেসিভ অ্যালিল যেটা সেটা কি তৈরি করতে পারে? নর্মাল অর লেস এফিশিয়েন্ট এনজাইম, নন ফাংশনাল এনজাইম, নো এনজাইম এট অল, এনি অফ দ্য অ্যাবভ, যে কোনো কিছু হতে পারে। এনি অফ দ্য অ্যাবভ, ভেরি গুড। চলো নেক্সট, ইনকমপ্লিট, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটা স্ক্রিনশট নাও। নেক্সট চলো আরেকটা স্টোরিতে আমরা ঢুকি। এই স্টোরিটা আমরা তার নেমটা পরে দিচ্ছি,
আপাতত স্টোরিটাতে যাই, কোথায় পাওয়া যেতে পারে? ধরো আমরা যদি এবিও ব্লাড গ্রুপিং এর স্টোরিটা একটুখানি নিই, মন দিয়ে শুনছো সবাই? এবিও ব্লাড গ্রুপিং, এবিও ব্লাড গ্রুপিং এর জন্য রেসপন্সিবল যে জিনটা, সেই জিনটাকে আমরা বলি আই জিন। কি জিন? এই আই জিনের ডিফারেন্ট ফর্মস আছে। কিরকম? আই এ হতে পারে, আই বি হতে পারে, আই হতে পারে। তাহলে বলো তো এরা সবাই অ্যালিল কিনা? অ্যালিল। এবার যদি তোমার কাছে নাম্বার অফ অ্যালিলস এন হয়, তাহলে সেখান থেকে তুমি যে জিনোটাইপ বের করতে পারবে, দ্যাট উড বি এন ইন্টু এন প্লাস 1/2। এর মধ্যে হোমোজাইগাস হবে এন, আর হেট্রোজাইগাস হবে এন ইন্টু এন মাইনাস 1/2। ধরে নাও এখানে তোমার কাছে 3টে অ্যালিল আছে, তো তাহলে 3টে অ্যালিল থাকলে নাম্বার অফ জিনোটাইপ কত হয়ে যাবে? 6। তার মধ্যে হোমোজাইগাস হবে 3টে আর হেট্রোজাইগাস হবে বাকি 3টে। তাহলে ধরে নাও এখানে কি কি আমাদের কাছে কম্বিনেশন হতে পারে জিনোটাইপের? আমরা তো ডিপ্লয়েড, তাহলে ডিপ্লয়েডে জিনোটাইপ কি কি আসতে পারে বলো তো? আই এ আসতে পারে কিনা? আই হতে পারে, আই বি আসতে পারে, আই হতে পারে, আই বি হতে পারে, আই হতে পারে। যদি আই এ হয়, মন দিয়ে শুনবে, একটা বেবি আরবিসি যেটা জন্মাচ্ছে বোন ম্যারো থেকে, এই বেবি আরবিসির ওপরে আমরা একটা অ্যান্টিজেন পুট করি, সেই অ্যান্টিজেনটার নাম হচ্ছে এইচ অ্যান্টিজেন। ওকে, বেবি আরবিসির ওপরে কি বসে আছে বলো সব এগুলো? এইচ অ্যান্টিজেন। এবার আই এ আর আই মনে রাখবে, আই অ্যালিলটাকে বলা হয় নাল অ্যালিল। আই অ্যালিল মানে হচ্ছে নাল অ্যালিল। তার কারণ এখান থেকে উই আর নট হ্যাভিং এনি টাইপ অফ এনজাইমস, এখান থেকে আমরা কোনো এনজাইমস পাই না। তাহলে যদি এখান থেকে তুমি কোনো এনজাইম না পাও, তাহলে বলো তো এনজাইম পাওয়ার মতন অ্যালিল কে আছে এখানে? আই এ তোমাকে বলো তো একটা স্পেসিফিক এনজাইম দিতে পারে কিনা? আর এই এনজাইমটা দেখো ওই এইচ অ্যান্টিজেনকে এ অ্যান্টিজেনে কনভার্ট করে দিতে, তাহলে বলো তো সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করে দিল, আমরা একটা ফিনোটাইপ পেয়ে গেলাম যে তোমার নাম এ ব্লাড গ্রুপ। আইবি আর আইবিআই, তাহলে বলো তো তার কাছে এফেক্টিভ অ্যালিল আইবি আছে, তাহলে আইবি উইল বি রেসপন্সিবল ফর ফরমেশন অফ অ্যান এনজাইম। সে বলো তো এইচ অ্যান্টিজেনটাকে কিসে কনভার্ট করে দিচ্ছে? বিতে। তাহলে তখন তুমি বলে দিলে এখান থেকে যেটা তৈরি হলো সেই ব্লাড গ্রুপকে আমরা নাম দিয়ে দিলাম বি ব্লাড গ্রুপ, তাই না? আইবি বলো তো দুটোই এফেক্টিভ অ্যালিল আছে কিনা? আইবি দুটোই। তাহলে এক্ষেত্রে বলো তো দুটো ডিফারেন্ট টাইপের এনজাইম তৈরি করতে পারবো। এই দুটো এনজাইম বলো তো কিছু এইচ অ্যান্টিজেনকে এতে কনভার্ট করে দিল, কিছু এইচ অ্যান্টিজেনকে বিতে কনভার্ট করে দিল, তাহলে এইটা কি ব্লাড গ্রুপ হয়ে গেল? তাহলে এবি ব্লাড গ্রুপ। আর আই মানে বলো তো পুরোটাই কি নাল অ্যালিল। তার মানে বলুন তো এর এইচ অ্যান্টিজেন যেটা সেটা কি ফর্মেই থাকবে? এইচ। তাহলে এইচ ফর্মে থাকলে ওটাকে আমরা বলি ও, এটাকে আমরা নাম দিয়েছি ও ব্লাড গ্রুপ। বুঝতে পেরেছো? কোনো প্রবলেম আছে? তাহলে এটাকে আমরা বলছি ও ব্লাড গ্রুপ। তাহলে বলো তো ও ব্লাড গ্রুপে কি কোনো অ্যান্টিজেন থাকে না বলাটা ঠিক হবে, নাকি কোনো এবি অ্যান্টিজেন থাকে না এটা বলাটা বেশি ভালো হবে? ভেরি গুড। আর যদি কোনো অ্যান্টিজেনই না থাকে, এইচও না থাকে, তখন সেটা হচ্ছে বোম্বে ফিনোটাইপ। ঠিক আছে, মানে তোমার কাছে যে ধরনেরই জিনোটাইপ থাকুক না কেন, ইররেসপেক্টিভ অফ দ্য জিনোটাইপ প্রেজেন্ট উইদিন ইয়োর সেল, সেক্ষেত্রে বডি সবসময় ও এর মতন বিহেভিয়ার করবে, তাই না? কারণ এইচই যদি না থাকে, তাহলে তোমার কাছে আইএ জিন থাকলেও বলো তো প্রোডাক্ট এ অ্যান্টিজেনে কনভার্ট করা যাবে? যাবে না। তাহলে ও ব্লাড গ্রুপের সাথে তোমার বোম্বে ফিনোটাইপের ডিফারেন্স কোথায়? ও ব্লাড গ্রুপে এইচ অ্যান্টিজেন থাকবে কিন্তু সেখান থেকে এবি হবে না, আর বোম্বে ফিনোটাইপের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেনটাই প্রেজেন্ট নেই, সেই জন্য সেখান থেকে এবি করতে পারবো না। ওকে,
তাহলে তুমি আমাকে এখান থেকে একটা জিনিস বলো যে আই এ যদি থাকে, আই এ যদি থাকে তাহলে এ ব্লাড গ্রুপ হচ্ছে, আর আই যদি থাকে তাহলে তবু এ ব্লাড গ্রুপ হচ্ছে। তাহলে এখান থেকে বলো তো আমি সিদ্ধান্তে আসতে পারি কিনা আই এ ইজ ডমিনেন্ট ওভার আই। তার মানে এটা কি মেন্ডেলিয়ান জেনেটিক্সের কোনো এক্সেপশন আছে বাবু, নাকি এটা পিওর মেন্ডেলিয়ান জেনেটিক্স? আচ্ছা, আই বি ইকুয়াল টু বি বা আই ইকুয়াল টু বি, তাহলে এখান থেকে আবার সিদ্ধান্তে আসলাম আই বি ইজ অলসো ডমিনেন্ট ওভার আই, তাই না? কিন্তু এখানে দেখো আই বি এই জিনোটাইপটাকে খেয়াল করো, দেখো এ বি, তার মানে বলতে পারি যে এরা দুজন সমানভাবে ডমিনেন্ট, আই এ ইকুয়াল টু আই বি। তাহলে এখান থেকে আমরা যদি এরকম একটা সম্পর্কে আসতে পারি কিনা বলো তো, আই এ ইকুয়াল টু আই বি, দুজনেই সমানভাবে প্রকট ওভার আই। বুঝতে পেরেছো এই জায়গাটা? কারো কোনো প্রবলেম আছে? তার মানে এ ব্লাড গ্রুপিং বলো তো নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্সকে ফলো করছে কিনা, বি ব্লাড গ্রুপিং বলো তো আবার নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্সকে ফলো করছে কিনা। কিন্তু আমি যদি তোমাকে বলি যে আই এ, তার মানে বলুন তো এটা বাবার ব্লাড গ্রুপ এ, আমি বললাম আই বি, তাহলে এটা মায়ের ব্লাড গ্রুপ বি, তাহলে এখান থেকে বলুন তো গ্যামেট কি আসবে, আই এ, এখান থেকে গ্যামেট কি আসবে, আই বি, তাহলে এখান থেকে ফার্টিলাইজেশন হয়ে কি হলো, আই বি। তাহলে আই এ মানে তার আরবিসিতে কি অ্যান্টিজেন আছে, মা বি মানে তার আরবিসিতে কি অ্যান্টিজেন আছে, আর এখানে দেখো F1 জেনারেশনে উই আর হ্যাভিং এ বি, তার মানে তার আরবিসিতে কি আছে, দুটোই। তার মানে এখানে যেটা F1 বলো তো, এখানে F1 expresses both the parental characters completely. F1 expresses both the parental characters completely. বোঝা গেল স্টোরি? তাহলে বলো তো দুটো প্যারেন্ট সমানভাবে প্রকট কিনা, তারা ইকুয়ালি ডমিনেন্ট কিনা। তাই আমরা এই স্টোরিটাকে নাম দিই কোডমিন্যান্স। ক্লিয়ার বললাম কি এটাকে? তাহলে নামটা আমি অ্যাড করে দিলাম, নেক্সট হচ্ছে কোডমিন্যান্স। ক্লিয়ার হয়েছে কার নাম কোডমিন্যান্স? তাহলে when F1 shows both the parental characters completely, তখন তাকে আমরা নাম দিচ্ছি কোডমিন্যান্ট। বুঝতে পেরেছি বাবু? কারো কোনো অবজেকশন? তাহলে উই আর হ্যাভিং নো অবজেকশনস। এখানে বলো তো ইন্টারঅ্যাক্টিং অ্যালিল যেটা আছে কোডমিনেন্সে, আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি যে এখানে আই বি অ্যান্ড আই, তাহলে বলো তো মোর দ্যান টু ফর্মস অফ সেম জিন আছে কিনা? মোর দ্যান টু ফর্মস অফ সেম জিন লোকেটেড অন সেম লোকাস অফ হোমোলোগাস ক্রোমোসোম, আর একই ক্যারেক্টার কন্ট্রাস্টিং, একই মানে ব্লাড গ্রুপ ডিটারমিনেটিং, কন্ট্রাস্টিং মানে এবিও যে কোনো কিছু করতে পারে, তাই না? তাহলে বলো তো এরা সবাই অ্যালিল টু ইচ আদার, তাহলে এই কনসেপ্টটাকে আমরা বলি মাল্টিপল। তাহলে বলো তো এবিও ব্লাড গ্রুপিং এর মধ্যে কনসেপ্ট অফ মাল্টিপল অ্যালিলিজম আছে কিনা? তাহলে এবিও ব্লাড গ্রুপিং হচ্ছে এমন একটা ইভেন্ট যেখানে আমরা মাল্টিপল অ্যালিলিজমের কনসেপ্ট পাবো, আবার এ এবং বি ব্লাড গ্রুপে নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্স পাবো, ও ব্লাড গ্রুপে নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্স পাবো, আর এবি ব্লাড গ্রুপে কোডমিনেন্সের গল্প পাবো। ঠিক আছে? এবার বলো কোডমিনেন্সের স্টোরি তুমি যদি বুঝতে চাও, বা এবিও ব্লাড গ্রুপিংয়ের এই স্টোরি তুমি যদি বুঝতে চাও, তাহলে একটা ইন্ডিভিজুয়ালি কি এটা পাওয়া সম্ভব? ধরে নাও আই বি, তাই না? তাহলে এটা এবি পেয়ে গেলে, তাহলে একটা জায়গাতে আমি তো ডিপ্লয়েডে দুটো ক্রোমোসোম পাবো, তাই না? একই ক্রোমোসোম কটা ডিপ্লয়েডে?
দুটো। বাকিরা কোথায় আছো না নেই বুঝতে পারছি না, তো কথা বলো। এই যে দুটো তুমি পেলে জিন, বলো তো এখানে টোটাল কি পপুলেশনে দুটো জিন আছে, মানে দুটো ফর্ম আছে না তিনটে ফর্ম আছে? তিনটে। তাহলে বলো তো একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে তুমি ম্যাক্সিমাম কটা ফর্ম পেতে পারো? দুটো। তাহলে আরও অন্যান্য ইন্ডিভিজুয়াল নিলে বলো তো আরও অন্যান্য ফর্ম পেয়ে যেতে পারো কিনা তখন? তাহলে তুমি যখন মাল্টিপল অ্যালিলিজম স্টাডি করবে, মাল্টিপল অ্যালিল যখন স্টাডি করবে, বলো তখন কি তুমি একটা ইন্ডিভিজুয়াল নিয়ে স্টাডি করলে মাল্টিপল অ্যালিলিজম বুঝতে পারবে না? বলো তো ইউ হ্যাভ টু স্টাডি আ পপুলেশন। বুঝতে পেরেছো? একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে তুমি তো সর্বোচ্চ দুটো অ্যালিল পাবে, কিন্তু মাল্টিপল অ্যালিল তো মোর দ্যান টু ফর্মস অফ জিন। তাহলে সেই জন্য তোমাদেরকে পপুলেশন নিয়ে কাজ করতে হবে ফর স্টাডিং মাল্টিপল অ্যালিল। ওকে, নেক্সট, যারা ইন্টারাকশন করছে দেখো, ধরো আই এ আই বি ইন্টারাকশন করছে, তাহলে এরা দুজন অ্যালিল নাকি অ্যালিল নয়? তাহলে এটাকেও বলো তো আমরা অ্যালিলিক জিন ইন্টারাকশন বলে ডাকতে পারি। এটাকেও কি বলে ডাকতে পারি? অ্যালিলিক জিন ইন্টারাকশন। কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পেরেছি? স্ক্রিনশট নাও। Good. তাহলে বলো এ ব্লাড গ্রুপ যার, তার জিনোটাইপ কি কি হতে পারে? বি ব্লাড গ্রুপ কি হতে পারে? আইবি 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 আই। এ বি ব্লাড গ্রুপ কি হতে পারে? ও ব্লাড গ্রুপ কি হতে পারে? তাহলে বলো তো, আমি যদি বলি যে দুজন যারা বিয়ে করলো দুজনেই এ, তাহলে আমি এরকম ক্ষেত্রে ধরো দুটোকেই বলো তো, তাহলে আই এ আই ক্রস আই এ আই, এই ক্রসটা পেতে পারি কিনা? তাহলে এখান থেকে আমরা পেলাম আই এ আই, এখান থেকে আমরা পেলাম আই এ আই। তাহলে এইটাতে বলো তো কি হয়ে গেল? ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ ও। বোঝাতে পারলাম? তাহলে বলো তো এ ক্রস এ, তা থেকে আমরা কি পেতে পারি? এ পেতে পারি, ও পেতে পারি। বুঝতে পেরেছ? তাহলে যদি বাবা মা দুজনেরই ব্লাড গ্রুপ এ হয়, তাহলে অফস্প্রিংদের ব্লাড গ্রুপ কি কি হতে পারে? ভেরি গুড, এ হতে পারে, ও হতে পারে। যদি তাহলে বাবা মা দুজনের ব্লাড গ্রুপ বি হয়, তাহলে কি হতে পারে? বি আর। আচ্ছা, যদি দুজনেরই ব্লাড গ্রুপ ও হয়, তাহলে বলো তো ও ছাড়া কোনো কিছু হওয়ার চান্স আছে কিনা? আচ্ছা, একজনের এ আর একজনের ও যদি হয়, তাহলে এ মানে আই এ আই আর আই, তাহলে এখান থেকে পেলাম দেখো আই এ আই, এখান থেকে আই, তাহলে আই এ আই মানে এ আর আই আই মানে ও। তাহলে আবার বলো তো এ ক্রস ও মানে এ ও, বি ক্রস ও যদি হয় তার মানে বলো তো কি হয়ে যাবে? বি ও। আচ্ছা, এ বি ক্রস ও যদি হয়, তাহলে আই এ আই বি আর ও মানে হচ্ছে আই আই, তাহলে এখানে পেলাম আই এ আই বি, এখান থেকে আই, তাহলে আই এ আই মানে এ, আই বি আই মানে বি। তাহলে এখান থেকে দেখেছো অফস্প্রিং হতে পারে আইদার এ অর বি। আচ্ছা, যদি এ এবং এ বি, বাবা মা যদি এ অ্যান্ড এ বি হয়, তাহলে বলো আই এ আই, আই এ আই বি। তাহলে এ হতে পারে, এ বি হতে পারে, এ হতে পারে, বি হতে পারে। তাহলে এটা কি হয়ে গেল? এ বি এ বি। বলো বি ক্রস এ বি যদি হয়, এ বি এ বি। আর যদি বাবা এ মা বি বা ভাইস ভার্সা হয়, তাহলে দেখো
তাহলে একজন এ একজন বি, তাহলে এ মানে বলো তো আই এ আই বলতে পারি, বি মানে আই বি আই বলতে পারি। তাহলে এখান থেকে আমরা পেলাম আই এ অ্যান্ড আই, ওদিক থেকে আমরা পেলাম আই বি অ্যান্ড আই। তাহলে এখানে তুমি যদি একটা পানেট স্কোয়ার বানিয়ে ফেলো, তাহলে বলো তো এইটা মেল এটা ফিমেল, তাহলে এ বি ব্লাড গ্রুপ হয়ে গেল, বি ব্লাড গ্রুপ হয়ে গেল, এ ব্লাড গ্রুপ হয়ে গেল, ও হয়ে গেল। তার মানে এ বি ও যে কোনো টাইপের আমাদের ব্লাড গ্রুপ আসতে পারে। তাহলে এইটুকু জায়গায় কি ক্লিয়ার হলো যে বাবা মায়ের ব্লাড গ্রুপ কি থাকলে অফস্প্রিংয়ের ব্লাড গ্রুপ কি হবে? কিংবা তোমাকে উল্টোটা দিয়ে দিল, অফস্প্রিংয়ের ব্লাড গ্রুপ দিয়ে বলল যে বাবা মায়ের ব্লাড গ্রুপ কি কি হতে পারে। তাহলে প্রথমটার থেকে দ্বিতীয়টা দিলে একটুখানি তোমাদের প্রবলেমটা বাড়বে, কিন্তু আশা করি ঠিকঠাক করতে পারবে। ক্লিয়ার হয়েছে তাহলে ব্লাড গ্রুপ রিলেটেড প্রবলেম? কোনো সমস্যা? তাহলে ইনকমপ্লিট ডমিনেন্স কী জিনিস, কোডমিনেন্স কী জিনিস, এবং মাল্টিপল অ্যালিল কী জিনিস, বলো এই তিনটে জায়গা আমাদের সবার ক্লিয়ার হলো কিনা? বাকিরা বুঝতে পেরেছো সবাই? স্ক্রিনশট নাও। ওকে, নেক্সট চল। এবার আমরা তাহলে চলে যাই। আচ্ছা, এই যে কোডমিনেন্সের গল্পটা আমরা পড়ছিলাম, মন দিয়ে শোনো। এই যে কোডমিনেন্সের স্টোরি আমরা পড়ছিলাম, এটা আর কোন কোন জায়গাতে পাওয়া যেতে পারে কোডমিনেন্স? দেখো এখানে লিখছি, একটা তো আমরা পেয়ে গেলাম এবি ব্লাড গ্রুপে। কোডমিনেন্স কোথায় পাওয়া যেতে পারে? এবি ব্লাড গ্রুপে। কোডমিনেন্স পাওয়া যেতে পারে সিকেল সেল অ্যানিমিয়াতে। কোডমিনেন্স পাওয়া যেতে পারে রোয়ান কোট কালার অফ ক্যাটেল। তোমরা দেখবে রাস্তাঘাটে কিছু গরু পাওয়া যায়, সাদা কালো ছোপ ছোপ দাগ থাকে, তাই না? ওই বাবা কালো মা সাদা বা ভাইস ভার্সা, সেখান থেকে আমরা এই রোয়ান কোট কালারটা পাই। তাহলে এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, সেকেন্ড হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়াতে পাওয়া যেতে পারে, থার্ড হচ্ছে রোয়ান কোট কালার অফ ক্যাটেলে পাওয়া যেতে পারে। ওকে, আমরা ডিসকাশনটা করলাম কার রেসপেক্টে? এবি ব্লাড গ্রুপের রেসপেক্টে। ডান। চলো, কারো মনে যদি একটুখানি প্রশ্ন থাকে যে সিকেল সেল অ্যানিমিয়াতে কিভাবে, মনে রাখবে সিকেল সেল অ্যানিমিয়াতে এইচবি এ আর একটা সিকেল সেল এইচবিএস। তাহলে এইচবি এর আরবিসি কেমন বলো? বাইকনকেভ। এইচবিএস এর হচ্ছে সিকেল। তাহলে ধরে নাও এখান থেকে এলো এইচবিএ, এখান থেকে এলো এইচবিএস, তাহলে এইচবিএস, তাই না? এর আরবিসি দেখো বাইকনকেভ, যদি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি থাকে। আরবিসি সরি, এটা হচ্ছে তোমার বাইকনকেভ। আর তার সিকেল শেপ কখন? যখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কম থাকবে। তাহলে বলো তো বোথ অফ দ্য প্যারেন্টাল ক্যারেক্টার্সকে কমপ্লিটলি এক্সপ্রেস করতে পেরেছে কিনা F1? সেই জন্য আমরা সিকেল সেল অ্যানিমিয়াকে কার মধ্যে ধরে নিই? কোডমিনেন্টের মধ্যে। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। চলো এবার আমরা দেখি
polygenic inheritance. When more than one gene perform on same phenotypic ক্যারেক্টার, মানে একাধিক জিন একটা ফিনোটাইপিক ফিচারের ওপর কাজ করছে, তখন তাকে আমরা বলি, সেই ইনহেরিটেন্সকে আমরা বলি পলিজেনিক ইনহেরিটেন্স। বুঝতে পেরেছো? ওয়েন মোর দ্যান ওয়ান জিন পারফর্ম অন সেম ফিনোটাইপিক ক্যারেক্টার। বুঝতে পেরেছো না পারো নাই? ধরে নাও আমি যদি এক্সাম্পল বলি, একটা হতে পারে কার্নেল কালার অফ হুইট, হুইটের কার্নেল কালার, স্কিন কালার অফ হিউম্যান, হিউম্যান হাইট, ইন্টেলিজেন্স, এই যে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটাই কার মধ্যে পড়ে? অল আর রান বাই পলিজেনিক ইনহেরিটেন্স। বুঝতে পেরেছো? তাহলে এক্সাম্পল বলো পলিজেনিক ইনহেরিটেন্সের। ইন্টেলিজেন্স। এর মধ্যে আমরা স্টাডি করব দুটো পয়েন্ট নিয়ে। একটা পয়েন্ট হচ্ছে এই কার্নেল কালার অফ হুইট, আর একটা হচ্ছে স্কিন কালার অফ হিউম্যান। কার্নেল কালার অফ হুইট, এই এক্সপেরিমেন্টটা ছিল নিলসন এলের, আর হিউম্যান স্কিন কালারের ওপর কাজ হচ্ছে ডেভেনপোর্টের। ওকে, কার্নেল কালার অফ হুইট নিয়ে কে কাজ করলেন বলো? নিলসন এলে। আর স্কিন কালার অফ হিউম্যান নিয়ে কাজ করলেন ডেভেনপোর্ট। চলো প্রথমে নিলসন এলের গল্প বলি। তিনি বললেন যে কার্নেল কালার অফ হুইট is done by দুটো পলিজিনস। তাহলে ধরে নাও আমি যদি এই দুটো পলিজিনকে বলি এ আর বি, কি কি দুটো পলিজিন? এ আর বি। তাহলে সেক্ষেত্রে রেড কার্নেল কালার যেটা, সেটা হচ্ছে এ এ বি বি, আর হোয়াইট কার্নেল কালার যেটা, সেটা হচ্ছে এ এ বিবি। ক্রস করলাম, শুনছো সবাই? এখান থেকে গ্যামেট পেলাম এ বি, এখান থেকে গ্যামেট পেলাম এ বি। তাহলে বলো তো এফ ওয়ানে আমরা কাকে পাচ্ছি? এ এ, সেলফিং করো, এ এ বিবি। তাহলে বলো তো এখান থেকে আমরা গ্যামেট পেলাম এ বি এ বি এ বি এ বি। রেড হচ্ছে এ এ বি বি, আর হোয়াইট হচ্ছে সব ছোট হাতে লিখলাম, স্মল লেটারে, লোয়ার কেসে ছোট 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 বি ছোট বি। ও, তাহলে এইটা হয়ে গেল এ বি। ঠিক আছে, তাহলে এবার এই হলো। তাহলে দেখো আমরা যখন এখান থেকে একটা পানেট স্কোয়ার বানাচ্ছি, তুমি আমাকে বলবে ডমিন্যান্ট অ্যালিল কতগুলো আছে, তাহলেই হবে, অন্য কিছু আর বলার দরকার নেই। নাও মেল ফিমেল বলো তো, প্রথমটাতে ডমিন্যান্ট অ্যালিল কটা? চারটে, 3 3 2, তারপরে 3 2 2 1, তারপরে 3 2 2 1, তারপরে 2 1 1 0, হয় কি না? এটা কোন জেনারেশন বাবু? F2। তাহলে এখানে তুমি খেয়াল করো, নাম্বার অফ ডমিন্যান্ট অ্যালিল, মন দিয়ে শোনো, মোর দ্য নাম্বার অফ ডমিন্যান্ট অ্যালিল ইকুয়াল টু মোর দ্য ডার্কনেস। আমি বোঝাতে পারলাম? যত ডমিন্যান্ট অ্যালিল এখানে বাড়বে, আমরা দেখব তার ডার্কনেসটা তত বাড়ছে। খেয়াল করো,
তাহলে এখানে কতগুলো ফিনোটাইপ তুমি পাবে বলো তো? যে যে জায়গাতে তুমি 4 পাচ্ছ, মন দিয়ে শোনো, তাহলে বলো তো সেই জায়গাতে উই আর হ্যাভিং আ স্পেসিফিক ফিনোটাইপ। বুঝেছি? যেখানে 3 পাচ্ছ, বলো তো 3 যেখানে, সেখানে তার থেকে একটু লাইটার, তাই না? 2 যেখানে, সেটা বলো তো আরো একটু, যেখানে দেখো আরো একটু লাইটার। 1 যেখানে দেখো তো আরো একটু, সরি 2 একটা দাগ দিতে ভুলে গেছি না, 1 যেখানে বলো তো আরো একটু লাইটার, আর 0 যেখানে সেটা বলো তো কি হয়ে গেছে, হোয়াইট। আমি কি বোঝাতে পারলাম? তুমি কি হাইলাইটারে কালারটা দিয়ে বুঝতে পারলে ফিনোটাইপগুলো আলাদা হচ্ছে? তাহলে এখানে দেখো আমরা F2 জেনারেশন একটা মনোহাইব্রিড না ডাইহাইব্রিড ক্রস? তাহলে এটা যদি একটা ডাইহাইব্রিড ক্রস হয়, মন দিয়ে শুনবে, কোন জেনারেশন? তার F2 জেনারেশন। এই F2 জেনারেশনে বলো তো নাম্বার অফ ফিনোটাইপ আমরা এখানে কতগুলো পেয়েছি? তাই কি? তাই কি? কে বললো? 0 1 2 3 4 কটা হয়? 5। কিন্তু বলো তো ডাইহাইব্রিড ক্রসের যদি তুমি নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্স দেখো, তাহলে ডাইহাইব্রিড ক্রসে কতগুলো হওয়ার কথা ছিল? 4টে। 4 4 না? সেখানে 4 এর জায়গাতে কত হয়ে গেছে এখানে? 5, তাই তো? আবার খেয়াল করো, আবার খেয়াল করো, আমরা যদি এখানে মন দিয়ে শুনবে এক্স অ্যাক্সিসে ধরো রাখলাম কালার ইন্টেন্সিটি, এক্স অ্যাক্সিসে কি রাখলাম? কালার ইন্টেন্সিটি। আর ওয়াই অ্যাক্সিসে ধরো রাখলাম নাম্বার অফ ইন্ডিভিজুয়াল। ওকে, তাহলে বলো তো কালার ইন্টেন্সিটি মানে কি? 0 1 2 3 4 এরকম। এই হচ্ছে কালার ইন্টেন্সিটি। আর নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ধরো 1 2 3 4 5 6 এইভাবে যাচ্ছে। তাহলে বলো তো এখানে 0 কতজন আছে? একজন। তাহলে 0 হচ্ছে এই একজন। 1 কতজন আছে? 4 জন। তাহলে বলো তো 1 হয়ে গেল তোমার এই 4 জন। 2 কতজন আছে? 6। তাহলে বলো তো 2 হয়ে গেল এই 6 জন। 3 কতজন আছে? তাহলে 3 হয়ে গেল 4 জন। আর 4 কতজন আছে? 4 দেখো আবার হয়ে গেল একজন, তাই না? তাহলে বলো তো এখানে আমরা এই রকম একটা কার্ভ পাবো কিনা? বুঝতে পেরেছো? যদি আমরা এক্স অ্যাক্সিসে কালার ইন্টেন্সিটি রাখি, ওয়াই অ্যাক্সিসে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল রাখি, তাহলে বলো তো আমরা এরকম একটা কার্ভ দেখতে পাচ্ছি কিনা? এই কার্ভটাকে আমরা কি বলি? দিস ইজ সেন্ট্রাল। বলো ম্যাক্সিমাম ডেটাটা যদি মাঝখানে থাকে তাহলে তাকে সেন্ট্রাল টেন্ডেন্সি বলে তো? অথবা আরো আমরা এটাকে বলি নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ বা সেন্ট্রাল টেন্ডেন্সি কার্ভ বলো তো পলিজেনিক ইনহেরিটেন্স এটাকে মেনে চলে কিনা? তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স বলো তো নর্মাল ডিস্ট্রিবিউশন মেনে চলে, হ্যাঁ কি না? মেনে চলে। আর যদি এখান থেকে চেঞ্জ হয়ে যায় তখন তাকে আমরা কি বলতে পারি? স্কিউনেস, যেটা মেনে চলে না, কিংবা কার্টোসিস, যেটা মেনে চলে না। তাহলে কাকে মেনে চলে? সেন্ট্রাল টেন্ডেন্সি বা নর্মাল ডিস্ট্রিবিউশন, তাই তো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো নাকি পারোনি?
কার্টোসিস কে। ওকে, তাহলে পলিজেনিক ট্রেট ফলোজ, এক নম্বর অপশন নর্মাল ডিস্ট্রিবিউশন, দুই স্কিউনেস, তিন কার্টোসিস, চার সবগুলো। আনসার কোনটা বলো? নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, যদি টু পলিজিনস নিয়ে আমরা কাজ করি তাহলে তখন তোমার কাছে যে রেশিওটা হচ্ছে সেই রেশিওটা কত বলো? 1:4:6:1, তাই না? 1:4:6:1, বুঝতে পারলাম? কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? এটা কি হয়ে যাবে? ফিনোটাইপিক রেশিও। তাহলে আমরা দেখো নাম্বার অফ ফিনোটাইপ আর ফিনোটাইপিক রেশিও নিয়ে কাজ করছি। তাহলে টু জিনের ইনহেরিটেন্স ক্লিয়ার হলো। আরেকটা দেখো, তুমি এতদিন পর্যন্ত যে ইনহেরিটেন্স দেখে এসছো, মন দিয়ে শুনবে, এতদিন পর্যন্ত তুমি যে ইনহেরিটেন্স দেখে এসছো সেই ইনহেরিটেন্সে বলো তো এই কতগুলো ডমিনেন্ট অ্যালিল আছে এটা কোনো ম্যাটার করছিল না? কিন্তু বলো, যেমন আমি যদি বলি যে ক্যাপিটাল টি যদি একটা 10 ফিটের গাছ হয়, সেখান থেকে যদি ক্যাপিটাল টি স্মল টি যে গাছটা হবে বলো তো সেটাও 10 ফিটের হচ্ছিল কি না? তাহলে ওটা ছিল কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স? কোয়ালিটেটিভ। কিন্তু এখানে বলো তো নাম্বার অফ ডমিনেন্ট অ্যালিল যত বাড়ছে তত ক্যারেক্টার ইন্টেন্সিটি বাড়ছে, তাহলে এটা কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স বলবে? তাহলে একদম ভুল করবে না যে পলিজেনিক ইনহেরিটেন্স শো কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে তুমি একটা দেখবে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স, তাই না? আর বাকি জায়গাগুলো যারা আছে তারা হচ্ছে সব কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স। তাহলে টু জিনের পলিজেনিক ট্রেট নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা দেখেছিলে যে নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্সে F2 জেনারেশনে আমরা যে নাম্বার অফ ফিনোটাইপ পাবো সেই নাম্বার অফ ফিনোটাইপের ফর্মুলা কি পেয়েছিলাম আমরা? 2 টু দি পাওয়ার, তাই না? কিন্তু তুমি যখন পলিজেনিক ট্রেটে যাবে তখন সেই নাম্বার অফ ফিনোটাইপ হয়ে যাবে 2n+1। কত? তাহলে বলো তো এটা যদি ডাইহাইব্রিড ক্রস হয় তাহলে দুটো পলিজিন মানে 2 × 2+1, বলো তো 5টা ফিনোটাইপ পেয়েছে কিনা? তাহলে হিউম্যান স্কিন কালারে ডেভেনপোর্টে যদি আমরা 3 পলিজিন নিয়ে কাজ করি তাহলে বলো তো সেখানে নাম্বার অফ ফিনোটাইপ F2 জেনারেশনে কত হবে? 7 হবে কিনা? তাহলে এটা ক্লিয়ার থাকলে স্ক্রিনশট নাও, এগোবো। তাহলে দেখো, যদি 3 পলিজিনস দিয়ে কোনো একটা ক্যারেক্টার, 3 পলিজিনস ধরে নিচ্ছে তারা কে কে, A B অ্যান্ড C, তাহলে বলো তো সব থেকে ডার্ক কালার যেটা সেটা কি হবে? A B B C C, তাই না? নিগ্রো। আর বলো তো A B B C C কি হবে? এটা হয়ে গেল প্যারেন্টাল। এবার তুমি আমায় বলো এখান থেকে এলো ABC, এখান থেকে এলো ABC, তাহলে F1 জেনারেশনে কি হবে? A B B C C। এবার এটাকে যদি আমরা সেলফিং করি F1 ক্রস F1, তাহলে A B B C C ক্রস A B B C C, তাই তো? তাহলে বলো তো এই প্রত্যেকটা জায়গা থেকে আমরা কতগুলো করে গ্যামেট পাবো? 8 করে গ্যামেটস পাবো। কি কি সেই গ্যামেট আমি তোমাদের শিখিয়েছিলাম কিনা আমার মনে নেই। ধরো A B C, A B C, তাহলে প্রথমে বলো তো দুটো গ্যামেট আমরা পেতে পারি যারা নন ক্রস ওভার, তাহলে ABC অ্যান্ড। এবার বলো তো যদি প্রথম দুজনের মধ্যে ক্রসিং ওভার হয় তাহলে ক্রসিং ওভার হচ্ছে সিঁড়ি, তাহলে বড় এ দেখো, তাকাও, বড় এ দেখো সিঁড়ি পেলো, কোথায় চলে গেল? ছোট বি।
আর আবার কোনো সিঁড়ি নেই, তাহলে বলো তো তারপর একটা ছোট সি হবে কিনা? তাহলে বড় এ ছোট বি ছোট সি, তাহলে পরেরটা হবে ছোট এ বড় বি বড় সি। এবার দেখো প্রথমটাতে ঠিকঠাক আছে, ধরো নেক্সটটাতে ক্রসিং ওভার হয়েছে, তাহলে কি হবে? বড় এ বড় বি ছোট সি, ছোট এ ছোট বি বড় সি, তাই না? আর যদি দুটোতেই ক্রসিং ওভার হয় তাহলে বড় এ ছোট বি আবার বড় সি, ছোট এ বড় বি আবার ছোট সি। বুঝতে পেরেছো আটটা গ্যামেট কিভাবে বের করছি? সবার ক্লিয়ার হলো? তাহলে এখানে আমরা যদি একটা ম্যাট্রিক্স বসাতে চাই, এত বড় হয়ে যাচ্ছে, তাহলে ওদিকে তোমার একটা 9/9 নিয়ে নেবো নাকি? কিন্তু এইটাতে কি আসবে? কিভাবে ডিজাইন করতে হয় এটা? চলো, তো ঝামেলা বেশি হচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখো এই গ্যামেটগুলো কি কি নিতে পারি, দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, তাহলে আরেকটা হবে স্মল এ স্মল বি স্মল সি, তাই না? একটা যদি হয় ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, আর একটা হবে স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। একটা যদি হয় ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, একটা হবে স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, হ্যাঁ কি না? আর একটা যদি হয় ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, তাহলে আরেকটা হয়ে যাবে স্মল এ ক্যাপিটাল বি স্মল সি। এই আটটা। এখানেও বলো তো কি কি হবে? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, স্মল এ স্মল বি স্মল সি, ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, স্মল এ ক্যাপিটাল বি স্মল সি। বুঝতে পেরেছো? সতরা চ্যানেল বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখানে বলো তো আমরা কি ক্যালকুলেট করব? শুধুমাত্র ডমিনেন্ট অ্যালিল কতগুলো আছে সেটা। তাহলে বলে ফেলো 6, তাই না? বলো 6, তারপরে 3, তারপরে 4, 5, 5, 4, 5, 5, সরি 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 4। আচ্ছা একটা জিনিস দেখো, এই যে বড় এ ছোট বি বড় এ ছোট এ বড় বি ছোট বি বড় সি ছোট সি, এইটাকে আমরা বলি মিউল্যাটো। কি বলি? মিউল্যাটো, ঠিক আছে? মানে যেখানে পুরোটা হেটেরোজাইগাস, মিউল্যাটো। যাই হোক, নেক্সটটা দেখো, এটা কত? 3, 0, 1, 2, 2, 1, 2, 1। বুঝতে পেরেছো? তারপর এটা দেখো 3 আর একে 4, তাহলে 4, 1, 2, 3, 3, 2, 3, 2। তাহলে 3 আর 2 5, তাহলে দেখো 5, 2, 3, 4, 4, 3, 4, 3। এখানে হচ্ছে 3 আর 2 5, তাহলে 5, 2, 3, 4, 4, 3, 4, 3। এটা হচ্ছে 3 আর 1 4, তাই তো? তাহলে 4, 1, 2, ভুল করলে বলবে, ভুল হচ্ছে কিছু? আচ্ছা, এখানে দেখো 2 আর 3 5, তাহলে 5,
2 3 4 4 3 4 3, এখানে হচ্ছে 3 আর একে 4, তাহলে 4 1 2 3 3 2 3 2। বলো F2 ক্লিয়ার হয়েছে সবার? কি গো ভুল হলো নাকি কোথাও? ওকে, তাহলে একটা জিনিস আমায় বলো, নাম্বার অফ ফিনোটাইপ কতগুলো হচ্ছে? নাম্বার অফ ফিনোটাইপ হয়ে যাচ্ছে কতগুলো? 7। ঠিক আছে, নাম্বার অফ ফিনোটাইপ হয়ে গেল 7। কোনো সমস্যা? তাহলে নাম্বার অফ ফিনোটাইপ হয়ে গেল 7। এর মধ্যে গোনো এবার, জিরো কটা? একটা। 1 কত জায়গাতে আছে দেখো তো? 1 কত জায়গাতে আছে দেখো তো? 6, তাই না? 6। 2 কত জায়গাতে আছে? 1 দেখো, 2 করছি তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, কটা আছে? 15। 3 কতগুলো আছে? 18টা। না, 3 কতগুলো আছে ভালো করে গোনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে? ওকে, তারপরে 4 দেখো 15 আছে, 5 দেখো 6 আছে, 6 দেখো 1 আছে। মানে তুমি বুঝতে পারছো যে এখানেও ইট ইজ ফলোয়িং দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। ক্লিয়ার? এদিকে তুমি কালারের ইন্টেন্সিটি রাখলে আর এদিকে তুমি নাম্বার অফ ইন্ডিভিজুয়াল রাখলে। বোঝাতে পারলাম আমি স্টোরিটা? রেশিওটা তাহলে কি হচ্ছে? ফিনোটাইপিক রেশিওটা 1:2, 6:2, 15:2, 20:2, 15:2, 6:1। বলো তাহলে 2n+1 7টা ফিনোটাইপ কি রেশিও তৈরি হলো, নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা, এই পুরো জায়গাটুকু তোমাদের কি ক্লিয়ার করতে পারলাম আমি? সবাই বলো এইটুকু কি আমি ক্লিয়ার করে ফেলতে পারলাম? কারোর কি কোনো অবজেকশন আছে? কনসেপ্টে কোনো গন্ডগোল আছে? একটা প্রবলেম দেবো, জেনারেলি নিটে আসে না, তবে যদি কালো বিড়ালের রাস্তা কাটে চলে আসতে পারে, একটা প্রবলেম দিই, এটা আগে স্ক্রিনশট নাও একটা। হয়ে গেছে। চলো, প্রবলেমটা বলছে ম্যাক্সিমাম হাইট অফ আ প্লান্ট ইজ 30 ফিট। কোনো একটা গাছের ম্যাক্সিমাম হাইট কত? অ্যান্ড মিনিমাম হাইট
is 10 feet. বোঝা গেল? If the height of the plant is determined by 3 পলিজিনস, কতগুলো পলিজিন দিয়ে সেটা রেগুলেট হচ্ছে? 3 পলিজিনস কথাটা মানে বলো তো? 3 পেয়ার অফ জিনস, তাই না? মানে এ এ বি বি সি সি। ক্লিয়ার? জানতে চেয়েছে what would be the height of plant having A B B C C genotype? তাহলে এই টাইপের প্রবলেমে দেখো কি কি দিয়ে দিয়েছে, খেয়াল করো। বলো তো, ম্যাক্সিমাম হাইট প্রোভাইডেড, মিনিমাম হাইট প্রোভাইডেড, তাই তো? কতগুলো পলিজিন রেগুলেট করছে এটা, সেইটা প্রোভাইডেড। আর জিনোটাইপটা দিয়ে দিয়েছে, যার হাইটটা তোমাকে বের করতে হবে। বুঝতে পেরেছো কি কি ডেটা দেওয়া আছে? এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে গেলে দেখো কিভাবে করবে। তুমি কন্ট্রিবিউশন অফ ইচ পলিজিন যদি বের করতে চাও, সেটা হবে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই টোটাল জিনস। মানে আমরা যদি বলি টোটাল অ্যালিলস, তাহলে বলো তো এখানে কত হচ্ছে? 30 মাইনাস 10/6, তাই না? তাহলে কত হচ্ছে এটা? 3.3। বারিক, হিসাবটা কেন করতে বলছিলাম মনে হয় একটু একটু বুঝতে পারছো এবার, নাকি? এবার বলো, তোমাকে যে জিনোটাইপটা প্রোভাইড করতে বলেছে এ এ বি বি সি সি, এখানে বলো তো ডমিন্যান্ট অ্যালিল কতগুলো আছে? অ্যালিল 3টে। তাহলে যদি একটা ডমিন্যান্ট অ্যালিল বা একটা জিনের এক্সপ্রেশন 3.3 হয়, তাহলে 3টে জিনের এক্সপ্রেশন কত? 3 ইন্টু 3.3, 9.9। এবার দেখো, অল রিসেসিভ অ্যালিল যারা আছে, অল রিসেসিভ অ্যালিল, তারা সবাই মিলে হেল্পস ইন অ্যাটেইনিং দ্য মিনিমাম হাইট। তাহলে বলো তো, আলটিমেটলি ওই গাছটার লেন্থ যেটা হবে সেটা কি? 3 ইন্টু 3.3 প্লাস মিনিমাম হাইট। তাহলে 9.9 প্লাস 10 মানে 19.9 ফিট। বোঝা গেল স্টোরিটা? তাহলে বলো তো, যদি জিনোটাইপটা চেঞ্জ করে বলতো ওই গাছের বড় এ বড় এ, বড় বি ছোট বি, বড় সি ছোট সি, এই গাছটার হাইট তাহলে কত হতো? 4 ইন্টু 3.3 প্লাস 10। বুঝতে পেরেছো? এখানে হাইট না দিয়ে যদি প্রবলেমটা অন্য কিছু দিয়ে দেয়, যে কোনো একটা গাছে একটা ফল হয়, সেই ফলটার ম্যাক্সিমাম ওয়েট এত, মিনিমাম ওয়েট এত, সেটা এতগুলো পলিজিন দিয়ে রেগুলেট করে, তাহলে ওই গাছটার এই জিনোটাইপের যে ফলটা তৈরি হবে তার ওয়েট কত? বলো তো, কিছু আলাদা হবে না সেম প্রবলেম? সেম প্রবলেম। ক্লিয়ার হয়েছে? কারো কোনো অবজেকশন? সবাই বুঝতে পেরেছি? এটা জেনারেলি এরকম প্রশ্ন আসে না, তবে কোনো কোনো জায়গাতে দিয়ে রাখে তোমাদের কোয়েশ্চেনের বইগুলোতে, তাই বাই চান্স যদি কোনোভাবে চলে আসে, তাই ঝামেলাটা রাখলাম। বলো, স্ক্রিনশট নিয়ে নাও। হয়ে গেছে।
তাহলে এটা ছিল মোর দ্যান ওয়ান জিন পারফর্ম আ সিঙ্গেল ফেনোটাইপ, তাই না? হ্যাঁ স্যার। তাই তো? এবার যদি আমরা বলি যে ওয়ান জিন রেসপন্সিবল ফর মেনটেনেন্স অফ মোর দ্যান ওয়ান ফিনোটাইপিক এক্সপ্রেশন, তাহলে তখন সেইটাকে আমরা বলি প্লিওট্রপিজম। কি নামে ডাকলাম সেটাকে বলো? প্লিওট্রপিজম। তাহলে when one gene is responsible for maintenance of more than one phenotypic expression, তখন তাকে আমরা বলছি প্লিওট্রপিজম। বুঝতে পেরেছো? যে জিনটা এই কাজটা করছে এই জিনটাকে তাহলে তখন আমরা বলি প্লিওট্রপিক জিন। ক্লিয়ার? তাহলে পলিজিন কার নাম, প্লিওট্রপিক জিন কার নাম, পলিজেনিক ইনহেরিটেন্স কার নাম, প্লিওট্রপিজম কার নাম? বুঝতে পেরেছো? চলো তোমাকে কতগুলো ছোট ছোট গল্প শোনাই। এক, ফিনাইল অ্যালানিন, তাই তো? মনে পড়ছে অ্যামাইনো অ্যাসিডের আরের জায়গাতে কি ছিল? এইটা। এই ফিনাইল অ্যালানিনে যদি আমরা একটা এনজাইম দিই তার নাম ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ, ঠিক আছে? PAH, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। তাহলে ও তখন সেইটাকে কনভার্ট করে কিসে? তাহলে টাইরোসিনের আরের জায়গাতে তুমি দেখবে জাস্ট এই গ্রুপটা তার সঙ্গে একটা হাইড্রক্সিল গ্রুপ জুড়ে গেছে, তাই তো? টাইরোসিন। এখান থেকে টাইরোসিন দেখো আবার এরা আবার ডিফারেন্ট ইন্টারমিডিয়েট রিঅ্যাকশন দিয়ে আলটিমেটলি টাইরোসিনেজ দিয়ে কিসে কনভার্ট করে? মেলানিন। তাহলে তুমি আমায় বলো, যদি কোনো কারণে PAH এই জিনটাতে মিউটেশন হয় তাহলে বলো তো ইট ক্যান লিড টু স্টোরেজ অফ ফিনাইল অ্যালানিন, তাই না? তার কারণ ফিনাইল অ্যালানিনকে কিসে কনভার্ট করা যাচ্ছে না? টাইরোসিনে। তাহলে সেক্ষেত্রে বলো তো ইউরিন এটাকে এক্সক্রিট করতে পারে কিনা? বুঝতে পেরেছো? এটা আস্তে আস্তে মেন্টাল রিটার্ডেন্স আনতে পারে, রিডাকশন ইন হেয়ার আনতে পারে, স্কিন পিগমেন্টেশনের চেঞ্জ কিভাবে আনবে দেখো। তাহলে যদি কোনো কারণে আমরা দেখি এই কন্ডিশনটা তৈরি হয়েছে তাহলে স্টোরেজ অফ ফিনাইল অ্যালানিন এবং আমরা বলতে পারি এক্সক্রিশন অফ ফিনাইল অ্যালানিন। এই এক্সক্রিশন অফ ফিনাইল অ্যালানিন আলটিমেটলি এখান থেকে এই ফিনাইল অ্যালানিন ব্রেনে গিয়ে কাজ করতে পারে ওই এক ধরনের পাইরুভেট ফর্মেশন করে। আমরা এইটাকে তখন বলবো যে আলটিমেটলি দ্যাট উইল লিড টু মেন্টাল রিটার্ডনেস। বুঝতে পেরেছো? এই যে কন্ডিশনটা এই কন্ডিশনটাকে আমরা নাম দিই ফিনাইল কিটোনুরিয়া, PKU, ফিনাইল কিটোনুরিয়া। এবার বলো যদি PKU এই কন্ডিশনটা হয় তাহলে আলটিমেটলি বলো তো মেলানিন তৈরিতেও প্রবলেম হয়ে যাবে কিনা? আর সেটা হলে বলো তো স্কিন পিগমেন্টেশনটা প্রবলেম হবে কিনা? তাহলে একটাই জিন কি সেটা? ধরো ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ জিন, পাহ জিন। এই জিনটাতে যদি মিউটেশন হয় তাহলে একদিকে যেমন আমরা দেখছি যে ফিনাইল কিটোনিউরিয়া হয়ে যাচ্ছে, অপরদিকে তেমন বলো তো অ্যালবিনিজমেরও একটা চান্স আছে কিনা? তাহলে ওয়ান জিন ইজ পারফর্মিং মোর দ্যান ওয়ান ফিনোটাইপিক এক্সপ্রেশন, হ্যাঁ কিনা?
তাহলে পিএইচ যে জিনটা, বলো তো পিএইচ এই জিনটাকে কি আমি বলতে পারি দিস ইজ আ টাইপ অফ প্লিওট্রপিক জিন? টেল মি। Yes. কোনো সমস্যা? No. সিকেল সেল অ্যানিমিয়া এর জন্য রেসপন্সিবল জিনটাকে আমরা কি বললাম? এইচবিএস, তাই না? যদি কোনো কারণে এইচবিএস এইটা আমরা দেখি, কিংবা এইচবিএস যদি থাকে, তাহলে বলো তো এটা সিকেল সেল অ্যানিমিয়া হবে কিনা সেই পেশেন্টটার? অ্যানিমিয়া। তার মানে বলুন তো তার আরবিসিটা নর্মাল না অ্যাবনর্মাল? Abnormal. অ্যাবনর্মাল। যদি অ্যাবনর্মাল হয় তাহলে বলো তো ম্যালেরিয়ার যে প্যারাসাইট, এই ম্যালেরিয়ার প্যারাসাইটের লাইফ সাইকেল রান করতে গেলে নর্মাল আরবিসি দরকার পড়বে। কিন্তু এখন আরবিসি অ্যাবনর্মাল যদি হয় তাহলে বলো তো এরা আর ম্যালেরিয়ার পেশেন্ট কোনোদিনও হতে পারবে? তাহলে সিকেল সেল অ্যানিমিয়ার যে এইচবিএস জিন, বলো তো একদিকে যেমন ইট উইল প্রমোট সিকেল সেল অ্যানিমিয়া, তেমন বলো তো ম্যালেরিয়া প্রিভেনশন করতে পারে কিনা? তাহলে এইচবিএস জিন ইজ ইট অ্যান এক্সাম্পল অফ প্লিওট্রপিক জিন? আবার তোমরা দেখবে এসআরওয়াই জিন যেমন বাইপোটেনশিয়াল গোনাডকে মেল করতে হেল্প করে, তেমন ফিমেল পাথওয়ে জিনসগুলোকেও ও ইনহিবিট করে। তাই এসআরওয়াই জিন যেটা, এটাও কিন্তু দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্লিওট্রপিক জিন। তাহলে প্লিওট্রপিক জিনের এক্সাম্পল আমরা কাকে কাকে পেয়ে গেলাম বলো? পিএইচ জিন, এইচবিএস জিন অ্যান্ড এসআরওয়াই জিন। তাহলে আমি কি আগের দিন আমরা পড়েছিলাম মেন্ডেলিয়ান জেনেটিক্স, আজকে আমরা মেনলি এই যে চারটে জায়গা আমাদের কাছে এনসিআরটি দিয়ে রেখেছে, নিটের জন্য আর বেশি দরকার পড়বে না নন মেন্ডেলিয়ান জেনেটিক্স। কিন্তু যারা বোর্ড এক্সাম দেবে, আবার বলছি, যারা বোর্ড এক্সাম দেবে তোমরা কিন্তু ওই আরও যে টার্মিনোলজিগুলো লিখে রাখলাম সেগুলো নিজের দায়িত্বে একটু পড়ে নিও। বিশেষ করে এপিস্ট্যাসিস, দেখবে আমি লিখিয়েছিলাম যেখানে এপিস্ট্যাসিস, কমপ্লিমেন্টারি জিন, সাপ্লিমেন্টারি জিন, এই তিনটে পয়েন্ট অন্তত তোমরা একটু নিজেরা পড়ে নেবে। যদি প্রবলেম হয় তখন আমাকে ফোন করে দেবে। ডান? শেষ করি?